নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচ্ছেদ গুপ্তের লেখা একটি ভিন্ন স্বাদের খুব আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম ছেলেটাকে একটু দেখুন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবাইকেই বলছি আপনারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ছেলেটাকে একটু দেখুন। বেঞ্চটার পাশে এসে দাঁড়ালাম। আকাশে মেঘ ডেকে উঠল, সেইটা গম্ভীর এবং দীর্ঘ। প্ল্যাটফর্মে এই একটাই বেঞ্চ, সেখানে বুড়োটে ধরনের একটা লোক বসে আছে। তোবড়ানো গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি। ধনী মানুষের দাড়ি বড় হওয়ার পিছনেও তালজ্ঞান থাকে। এই মুখের দাড়ি বড় হয়েছে হেলা ফেলায়, গরিবি কায়দায়। লোকটার হাঁটু পর্যন্ত ময়লা কাপড়, জামার অবস্থাও ততই বচ। একটা পা মুড়ে তুলে দিয়েছে উপরে, হাঁটু পর্যন্ত কাপড় সরানো। এক হাতে বিড়ি, অন্য হাতে বিচ্ছিরিভাবে পেট চুল করছে। রেল স্টেশনে দু ধরনের মানুষের যাতায়াত। একদলে চোখে মুখে সবসময় টেনশন, ট্রেন কখন আসবে, এলে কোন প্ল্যাটফর্মে দেবে, দিলে ঠিক মতো বসার জায়গা পাওয়া যাবে তো, বসার জায়গা যদি বা পাওয়া যায় তাহলে লেট করবে কি, লেট করলে কাল সকালে কখন পৌঁছানো যাবে। লম্বা মালার মতো লম্বা টেনশন। আর একদল থাকে যাদের মুখ দেখে মনে হয় কোনো কিছুতেই কিছু এসে যায় না। ট্রেন এলেও যা, না এলেও তাই, লেট করলেও যা, না করলেও তাই। এই লোক সেরকম লোক। বিড়ি টানবার ধরন দেখে মনে হচ্ছে এর কিছু যায় আসে না। আমি আরো এক পা এগিয়ে এলাম। এবার ছেলেটাকে দেখতে পেলাম। মেরে কেটে 7-8 বছর বয়স। মাথা উল্টো দিক করে লোকটার পাশে শুয়ে আছে, হাঁটু দুটো বুকের কাছে গোটানো, ঘুমোচ্ছে। মুড়োটা পেট চুলকোনো থামিয়ে পরম যত্নে ছেলের পায়ে হাত বুলিয়ে দিল। প্ল্যাটফর্মে একটা বেঞ্চ মানে বসার জায়গা আর নেই এমন ভাবার কোনো মানে হয় না। এই ধরনের পাড়াগাঁয়ের স্টেশনে অন্য ব্যবস্থা থাকে। শেডের বাইরে কোনো গাছতলা বাঁধানো আছে, ইচ্ছে করলে সেখানে বসা যায়। কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে, গাছতলায় যাওয়ার প্রশ্ন ওঠে না। তাই আমি এই বেঞ্চের সামনে এসে দাঁড়িয়েছি। শুধু বসার জন্য নয়, অন্য কারণ আছে। এই অকিঞ্চিতকর স্টেশনে যে সামান্য 2-3টে জায়গায় আলো জ্বলছে, তার একটা এই বেঞ্চের মাথায়। যদিও আলোর ব্যবস্থা অতি শোচনীয়। আলো ঘিরে মাকড়সার জাল, ধুলো জমেছে, মনে হয় ব্রিটিশ আমলের ধুলো। সেই রেল লাইন তৈরির সময় থেকে জমেছে। ফলে যত না আলো, তার থেকে বেশি অন্ধকার। তবু তো আলোর ভাব। সঙ্গে টাকা পয়সা থাকলে আলো ভরসা যোগায়। আমার সঙ্গে টাকা আছে, খুব বেশি নয় কিন্তু আছে, কালেকশনের টাকা। তবে তার মানে এই নয় যে আমি ভরসা পেতে হাঁকুপাকু করছি। টাকা নিয়ে ঘুরে বেড়ানো আমার অভ্যেস আছে, একটু সাবধান হচ্ছি এই যা। লোকটা মুখ তুলে তাকালো, একটু চমকে উঠল যেন। চমকানোরই কথা, এরকম হাবিজাবি স্টেশনে আমার মতো চকচকে পোশাকের ভদ্রলোক
কোটা দেখা যায়। দিনে একটা তো দূরের কথা, সপ্তাহে একটাও কিনা সন্দেহ। তাও তো এটা শীতের সময় নয়। শীতের সময় কোনো কোনো দিন আমি কোটটাই পরে কাজে বেরোই। ঠেঁটা পার্টির কাছে কোটটাই জুতো ভালো রেজাল্ট দেয়, কালেকশন ভালো হয়। সময় যতই আধুনিক হোক না কেন, গ্রামের দেশের দিকে এখনো কোটটাই আর ইংরেজি ভাষা ভয়ের জিনিস। অনেকে ভাবে পুলিশে চেনা জানা আছে। আজ আমার গায়ে কোটটাই না থাকলেও জামা প্যান্ট এবং ভালো। আমি ইঙ্গিত করে লোকটাকে বোঝালাম, বসতে চাই। হাতের বিড়ি ফেলে দিয়ে ধর্মড়িয়ে পা নামালো বুড়ো। ঘুমন্ত ছেলেটাকে ঠেলে সরিয়ে হাত দুই জায়গা করে বলল, আসেন আসেন, বসেন স্যার। তারপর নিজেই হাত দিয়ে বেঞ্চের ময়লা ঝেড়ে দিতে লাগলো অতি উৎসাহে। আমি গম্ভীরভাবে বললাম, থাক থাক, আমি করে নিচ্ছি। করার কিছু নেই, মুখ নামিয়ে একটু ফু দিলাম। বসলাম কোনো রকমে। রেল কোম্পানির লোহার ভাঙা বেঞ্চে কোনো রকমেই বসতে হয়। ব্রিফকেসটা রাখলাম ডান পাশে ফনুঙের নিচে। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম, না, এখনো সিগন্যাল নেই। সকালে এখানে আসবার পর থেকেই এরকম হচ্ছে। সিগন্যাল আসা যাওয়া করছে, টাওয়ার দুর্বল। এখন তো একেবারে ভ্যানিশ। আসার সময় অবশ্য ট্রেনে আসিনি, পুরুলিয়া থেকে বাসে ঢুকেছি সকালে। কাল পুরুলিয়ায় কাজ করেছি, কালেকশনের সঙ্গে ফিল্ড ইন্সপেকশন। মোটর পাম্পের কোম্পানি, খাটনি বেশি, তবে ঘুরতে বেড়াতে ভালো লাগে। ভালো লাগে প্রকৃতির শোভা দেখতে নয়, বাড়তি টাকার জন্য। ফিল্ডে কাজ করলে দু ধরনের বাড়তি টাকা পাওয়া যায়, একটা সোজা পথে, একটা বাঁকায়। কালেকশনের উপর কমিশন আছে, নিজের কোম্পানির ব্যাপার। সোজা পথের আয় আর বাঁকা পথের উপরি হলে অন্য কোম্পানির জন্য সার্ভে করা। চড়তে গেছি মোটর পাম্পের কাজ, একই সঙ্গে জেনে এলাম ধান বীজ, সার, হাঁস মুরগির খাবারের মার্কেট, সঙ্গে অর্ডার। ছোটখাটো কোম্পানি সবসময় দূরে দূরে লোক পাঠাতে পারে না, ওদের লাভ। মুখে মুখে রিপোর্ট দিলেই হয়ে যায়, নগদ টাকা চলে আসে, কেউ জানতেও পারে না। শুধু যাওয়ার আগে টেলিফোন করে বলতে হয়, কাল বেরোচ্ছি। তোমাদের কিছু জানতে লাগবে নাকি? বলার মধ্যে একটা অন্তরঙ্গ ভাব রাখতে হয়। বিয়ের প্রথম প্রথম আমার এত ট্যুর নিয়ে মল্লিকা আপত্তি করত, টাকার কথাটা বুঝতেই চাইতো না। আমি বলতাম, আরে বাপু, শরীর থাকতে থাকতে রোজগার করে নিতে হবে। মল্লিকা মুখ নামিয়ে আঙুল দিয়ে আমার জামার বোতাম নাড়াচাড়া করতে করতে বলতো, আর আমার বুঝি শরীর নেই, রাতে একা শুয়ে ছটফট করি, বোঝো না? এসব আহ্লাদির কথা, নতুন বউয়ের আহ্লাদ। আমি হাত দিয়ে মল্লিকার চিবুক তুলে তার চোখের দিকে তাকাতাম। সব পুষিয়ে দেব? গোছু দেবে। সময় চলে গেলে এ জিনিস পোষানো যায়? খুব যায়। মল্লিকা রেগে গিয়ে বলতো, তোমায় বলেছে খালি কাজ আর কাজ, আমি যেন আর কেউ নই। তাহলে বিয়ে করেছিলে কেন? আমি আরো বেশি করে হেসে বলি, কাজ বলছো কেন সোনা? বলো টাকা, টাকা আর টাকা। এত টাকা আমি কাকে দেব? তাই বিয়ে করেছিলাম। তখন না মানলেও মল্লিকা পরে মেনে নিয়েছে। টাকার হিসেব বুঝেছে। বুঝেছে অফিসে বসা বাবুর থেকে বাইরে টই টই করলে লাভ বেশি। রোদে জলে স্বামীর রং খানিকটা তামাটে মেরে যায়, এই যা। সে যাক, পুরুষ মানুষের গায়ের রঙের দাম নেই, পুরুষ মানুষের দাম তার উপার্জনের। ঘন ঘন মেঘ ডাকবার পর বৃষ্টি শুরু হয়েছে। স্যার কি কলকাতায় চললেন? বুড়োটে লোকটার কথায় ঘোর কাটল। গ্রামের মানুষ হলেও লোকটার মুখে শহুরে ভাষা। আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি মাঠে ঘাটে ঘুরি, ঘুরে দেখেছি
গাঁয়ের মানুষ শহরের সুযোগ সুবিধা পায়নি, কিন্তু ভাষা পেয়েছে। অচেনা লোকের সঙ্গে ভাব জমানো কোনো কাজের কথা নয়, তবে এই নিয়ম সবসময় মানলে চলে না। আমার সঙ্গে মেয়ে বউ নেই, আমি নিজেও কচি খোকা নই যে অচেনা লোকের দেওয়া চা বিস্কুটকে জ্ঞান হারাবো। লোকটার চেহারার ছবি দেখে বদ মনে হচ্ছে না। সঙ্গে আবার একটা ছোট ছেলে রয়েছে, পাশে পুঁটুলির মতো ক্যাম্বিসের ব্যাগ। ছেলে ক্যাম্বিসের ব্যাগ নিয়ে নিশ্চয়ই ডাকাতি করতে বসে নেই। লোকটা আবার প্রশ্ন করলো, স্যার কি কলকাতা? প্রশ্ন করে কয়েরি দাঁত বের করে হাসলো। আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ, আপনি? আমি আমি বর্ধমান যাচ্ছি। আমাকে তুমি বলেন স্যার, আপনার থেকে বয়সে ছোট। ছোট? বয়স কম করে আমার থেকে 10 বছর বেশি। 10 না হলেও 7-8 তো হবেই। একে তুমি বলবো কি করে? আসলে গ্রামের গরিব গুলো এখনো তুই তোকারিতে সহজ। আমি মৃদু হাসলাম, বললাম, আপনার বাড়ি বুঝি এখানে? বুড়োর মুখের বিড়ি নিভু নিভু, ঘন ঘন টান মেরে নাক মুখ দিয়ে ঘন ধোঁয়া ছাড়লো। বলল, না, এখানে নয় স্যার, কনুরে। কনুর? সেটা কোথায়? দূর আছে, বাসে 3-3.5 ঘন্টা লেগে যায়। আজ আবার গোড়াতেই বাস গেল বিগড়ে, পথে বসে গেল। বিকেলের ট্রেন ফেল করেছি। কথা বলতে বলতে পাশে শুয়ে থাকা ছেলের হাত পা ঠেলে ঠুলে ঠিক করে দিল আবার। বোকা হেসে বলল, সেই সকালে বেরিয়েছি, আর পারে? দেখুন কি অবস্থা, ঘুমিয়ে একেবারে কাদা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরেই শুরু হয়েছে। একেবারে ঝমঝমিয়ে না হলেও জোর আছে। আপ লাইনে জল ঝরাতে ঝরাতে একটা মালগাড়ি দীর্ঘ সময় ধরে স্টেশন পেরোলো। এক কাপ চা পেলে ভালো হতো। এই গাইয়া স্টেশনের ভিতরে চা টায়ের কোনো ব্যবস্থা নেই। স্টেশন আছে এই যথেষ্ট। বাইরে ঝুপড়ির মতো একটা দোকান দেখেছি না? মনে পড়ছে না। পড়লেই বা কি এসে যায়। বৃষ্টি মাথায় তো আর সেখানে চা খেতে যাব না। ছেলের গায়ে একটা চাদর দিয়ে দিন, বেচারি শীত করছে। একেবারেই খেজুরে কথা, বলতে হয় তাই বলা। লোকটা কিন্তু আমার কথা শুনে কাঁচোবাচো হয়ে গেল। সঙ্গে চাদর টাদর কিছু রাখিনি স্যার। ইস, বড্ড ভুল হয়ে গেছে। ভেবেছিলাম দিনে দিনে পৌঁছে যাব। ঝড় জল যে হবে তাও কি জানতাম? জানতাম না। কি যে হবে। লোকটার উদ্বেগ দেখে হাসি পেল। আমার ভালোও লাগলো। বুড়ো বয়সে সন্তান সম্পর্কে স্নেহ অতিরিক্তই হয়। তার ছেলের মা কোথায়? বুবাই তো মল্লিকা ছাড়া 10 মিনিটও থাকতে পারে না। বুবাই অবশ্য আরো ছোট, সবে 3 চলছে। মেয়েটাকে মল্লিকা বড্ড আতুপুতু করে তৈরি করছে। আমি ঠাট্টা করে বলি, তুমি তো সবসময় হাতে জল ন্যাকড়া নিয়ে ছুটছো দেখছি। মানে? মল্লিকা ভুরু কোঁচকায়। মানে আবার কি? মেয়ে কোথাও পা রাখবার আগেই জায়গা মুছে দিচ্ছ, পাছে হাতে পায়ে ধুলো লাগে। মানে, তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে কি? জানতে পারি? আমি আড়ামোড়া ভেঙে উদাসীন ভঙ্গিতে বলি, না না, আমার অসুবিধে নয়। পরে মেয়ের যাতে অসুবিধে না হয় তাই ভাবছি। বেচারিকে তো এই ধুলো কাদার দুনিয়াতেই বাঁচতে হবে। তুমি তো আর মাথায় করে রাখতে পারবে না। মল্লিকা ঠোঁট পেকিয়ে বলে, আর তুমি? তুমি কম করো। এর মধ্যে মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছ। মুখ ফুটে একটা কিছু চাইলেই হলো। ড্রেস, রঙের বাক্স, পেন্সিল, পুতুল রাখবার তো আর জায়গা নেই ঘরে। আমি চোখ নাচিয়ে বলি, আরে বাবা, ওটা ঘুষ। বাড়িতে কটা দিন থাকি বলো? মেয়েকে তো চুপ করিয়ে রাখতে হবে। যদি বলো তোমাকেও ঘুষ দিতে পারি।
শুধু একবার চেয়ে দেখো না, একটা চাইলে 10টা দেব। মল্লিকা চোখ পাকিয়ে বলে, অসভ্য। যে বৃষ্টি হঠাৎ নামে তার জোর বেশি হয়। এই বৃষ্টির বেলাতে তা হয়নি। এই বৃষ্টি হঠাৎ নামেনি, বিকেল থেকে টিপটিপ করে পড়ছিল, সঙ্গে স্যাঁতস্যাঁতে হাওয়া। স্যাঁতস্যাঁতে হাওয়া ভালো লক্ষণ নয়, এর মানে জমিয়ে আসছে। আমি অবশ্য জমিয়ে আসবার আগে স্টেশনে পৌঁছে গেছি। এখন মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছি। ভাগ্যিস সময় মতো বেরিয়ে পড়েছিলাম, একটু কাজ বাকি রয়ে গেল। সে থাক, মাস তিনেক পরে তো আবার আসতে হবে। দেরি করলে পথেই ঝামেলায় পড়তাম। সন্ধ্যের পর অজগ্রামের মধ্যে ঝড় বৃষ্টি, ডেঞ্জারাস জিনিস। স্টেশন পর্যন্ত আসাই মুশকিল হতো। 20-22 কিলোমিটার কম পথ নয়, তাও রাস্তা যদি ভালো হতো। ভাঙা বললেও কম বলা হয়। কিছু কিছু জায়গায় তো মনে হচ্ছিল পথই নেই, মাঠের উপর দিয়ে যাচ্ছি। আজই প্রথম বাস চলল। অনেকটা সময় লেগে গেল। স্টেশনে পৌঁছে টিকিট কেটে শেডের তলায় আসতে না আসতে বৃষ্টির ফোঁটা, সঙ্গে মেঘের গর্জন। এখন আকাশ ভেঙে নেমেছে, সঙ্গে এলোপাথাড়ি হাওয়া। মনে হচ্ছে অন্ধকারে কেউ যেন সাদা রঙের কাপড় ধরে দোলাচ্ছে। মাঝে মধ্যে এফোড় ওপর করে ঝলসে উঠছে বিদ্যুৎ। সেই ঝলকানিতে নিমেষের জন্যে আশপাশের খানিকটা স্পষ্ট হচ্ছে। দুপাশে ঝুলে যাওয়া রেল লাইন ভেসে উঠছে চোখের সামনে। আবার সব ডুব মারছে অন্ধকারে। থেকে থেকে কান ফাটানো বাজের আওয়াজ। গ্রামের দিকে ঝড় বৃষ্টির দাপটই অন্যরকম। একবার শুরু হলে মনে হয় আর থামবে না। বেশি বয়সেও ভয় ভয় করে। তবে এই মুহূর্তে শুধু ভয় নয়, কেমন একটা অস্বস্তিও হচ্ছে। অস্বস্তির কারণ বৃষ্টি নয়, অস্বস্তির কারণ পাশে বসা লোকটার নির্লিপ্ত ভাব। ঝড় বৃষ্টি বজ্রপাতে কিছু এসে যাচ্ছে না যেন। খুব বৃষ্টি হচ্ছে। লোকটাকে দেখতে যতটা বুড়ো লেগেছে, এখন বুঝতে পারছি ততটা নয়। যে আমার বুক পকেট থেকে আর একটা বিড়ি বের করে ধরালো। আমি আবার বললাম, খানিকটা মনে মনে, এত বৃষ্টি হচ্ছে, লাইনে আবার জল টল জমে না যায়। যেতে পারে, গেলে চিত্তির গাড়ি আবার বন্ধ হয়ে যাবে। গাড়ি বন্ধ হয়ে যাবে? লোকটা বলে কি? ট্রেন না এলে এখানে রাত কাটাবো কোথায়? আমি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালো করে তাকালাম। যদিও ভালো করে তাকানোর কিছু নেই। মাঠ ঘাট, ধান ক্ষেতের মাঝে এক টুকরো রেল স্টেশন। এর আর ভালো করে দেখবার মতো কি আছে? লাইনের এপাশে ওপাশে দুটো নির্জন প্ল্যাটফর্ম পড়ে আছে হেলা ফেলায়। ওদিকেরটায় মানুষজন নেই, এদিকে হাতে গোনা 2-3 জন ছড়িয়ে ছিটিয়ে। একেবারেই 2-3 জন। তার মধ্যে এক জোড়া মহিলা পুরুষ মাটিতেই উবু হয়ে বসে আছে। বোঝাই যাচ্ছে আমার মতো ট্রেন ধরতে এসেছে। শহুরে রেল স্টেশনে ভব ঘুরে থাকে, অকারণে ঘুরে বেড়ায়। গ্রামের দিকে এসব হয় না। এখানে যারা আসে তারা কাজেই আসে। এখন মোটে 8টা, কিন্তু মনে হচ্ছে অনেক রাত। মাথার উপরে অপরিসর টিনের শেড, তাতে বৃষ্টির তুমুল আওয়াজ। হাতুড়ি পিটোচ্ছে। শেড ছাপিয়ে বৃষ্টি ভাসিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম। তাও তো এখানে শেড আছে, মাথাটুকু বাঁচছে কোনো রকমে। অনেক স্টেশনে তাও থাকে না। লোকটা বোধহয় আমার মনের ভাবটা বুঝতে পারল। অল্প হেসে বলল, চিন্তা করবেন না স্যার, সেরকম হলে আপনার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। স্টেশন মাস্টারের কোয়ার্টার একটু গেলেই, আপনার কথা বললে না করতে পারবে না। এই কথায় আমি কোনো আশ্বাসই পেলাম না। ঘুমন্ত ছেলেটা কেঁপে কেঁপে উঠছে। সেটাই স্বাভাবিক। যত সময় যাচ্ছে বাতাসে ঠান্ডা ভাব বাড়ছে। লোকটা আবার তার ছেলের গায়ে হাত রেখেছে। আমার ব্রিফকেসে একটা হালকা চাদর আছে। হোটেলে থাকলেও বিছানায় নিজের চাদর না পেতে শুতে পারি না। চাদরটা বের করে দিলে কেমন হয়? নিজেই নিজের মনে ব্রেক কষলাম। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
কোথাকার কে চিনি না জানি না, সময় কাটাতে হয় সময় কাটাচ্ছি, ব্যাস, এর বেশি কিছু নয়। ট্রেন এলেই উঠে যাব। কিন্তু যদি না আসে, লোকটা কি সত্যি স্টেশন মাস্টারের কোয়ার্টারে নিয়ে যাবে? ছিনতাই টিনতাই এর প্ল্যান নয় তো? কেন হবে? আমার কাছে টাকা আছে জানবে কি করে? গলা নরম করে বললাম, কি আর করবে, ছেলের গায়ের জামাটাই টেনে টুনে দাও ভালো করে। নিজের অজান্তেই তুমি বেরিয়ে এলো। লোকটা একগাল হেসে বলল, আমার ছেলে নয় স্যার, আমার ভাগ্নে। আমি অবাক হলাম, যদিও অবাক হওয়ার কিছু নেই। মামা ভাগ্নে একসঙ্গে ট্রেন যাত্রা করতে পারে না, এমন কোনো নিয়ম নেই। আসলে এতক্ষণে যাদের পিতাপুত্র ভেবে আসছিলাম, ভাবনায় ভুল হলে একটা ধাক্কা মতো তো লাগে। ও, আমি বুঝতে পারিনি। লোকটা গল্প করার কায়দায় বলতে শুরু করলো, আমার বোনের বাড়ি বর্ধমান সদর থেকে আরো খানিকটা যেতে হয় স্যার। তার 4 পুত্রকন্যা, এইটা হলো গিয়ে একেবারে ছোট। উপরে 3টে আছে, ঘুরিয়ে ফিরিয়ে একটা করে আমার কাছে এনে রাখি। আমি হেসে ফেললাম, মা, ওদের বেশ মজা তো, মামার বাড়ি বেরিয়ে যায়। লোকটাও হাসলো, বলল, মজা নয় স্যার, বোনটার উপকার হয়। এই বাজারে 4 পেটের খাওয়া দাওয়া তো কম কথা নয়, বিরাট বিপদ, বোঝেনি তো স্যার, তাই পালা করে এনে রাখি। ভালো মন্দ কিছু দিতে পারি না, তবে পেটটা ভরিয়ে দিই। এইবার ছিল এইটার পালা, আমার বাসায় পেট পুড়ে খেয়ে গেল। আমি এবার একটু নড়ে চড়ে বসলাম। দুঃখের কাহিনী শুরু হলে ভয় করে। সাধারণত এইসব কাহিনীর পিছনে সাহায্যের কথা চলে আসে, তবে এই লোককে ঠিক সেরকম বলে মনে হচ্ছে না। যারা দুঃখের কাহিনী হাসি মুখে বলে, তারা সাহায্য চায় না। তোমার ভগ্নিপতি কি করে? কাজকর্ম কিছু করে? বুড়োটা হাসলো আবার, পিচ করে এসে হাত নাড়ল। হারামজাদা বহুদিন আগে কেটে পড়েছে স্যার, বছরের পর বছর রোজগার পাতি ছিল না, শুধু বাবা হয়েছে। তা গাদা খানেক মদ গিলে একদিন লাইনে ঝাঁপ দিল, যদিও ঝাঁপ দিয়েই মরল না, হাসপাতালে শুয়ে রইল 6 মাস। প্রথমে বেডে দিল, তারপর নামিয়ে দিল মাটিতে। তা সেখানে হলো নিউমোনিয়া, মরল তাতে। আমার এই ছোট ভাগ্নে তখন বোনের পেটে। ছোট ভাগ্নের নাম দিয়ে গেল শিলু। ওহ গড! যতই হোক মৃত্যুর ঘটনা। লোকটা এবার বেঞ্চ ছেড়ে উঠে পড়ল, ছেলেটাকে পরম যত্নে সরিয়ে দিল ভিতর দিকে, গড়িয়ে না পড়ে। বাতাসে জোর কমলেও বৃষ্টিটা বেড়েছে, প্ল্যাটফর্মে জল থই থই করছে, আমার পায়ের তলাতেও জল। বোন ঠিক করেছিল ছেলে মেয়ে শুদ্ধ বিষ খাবে, তা আমি গিয়ে বললাম, চড় মেরে দাঁত ফেলে দেবো হারামজাদি, তোর বর না থাকুক, দাদা তো রয়েছে, বিয়ে থা করিনি, সংসারে খরচাপাতি নেই, মন না মিটাই না পারি, এগুলোকে ফ্যান ভাত তো দিতে পারবো। আমার কাছে ভাগনা ভাগ্নিরা বড় হয় না, খুব হয়। তোর ছেলে মেয়েদেরও বড় না করে মরবো না, যমরাজের সঙ্গে চুক্তি থাকবে, মামা ভাগ্নে চুক্তি। আমি চুপ করে রইলাম। লোকটা উচ্চ কণ্ঠে হেসে উঠল। আমার শরীরটা সামান্য কেঁপে উঠল। শীতে নাকি আবেগে? একটু আগে অন্যরকম ভেবেছিলাম, কাঁদুনি গাওয়া শেষ হলে সাহায্য চাইবে। ছি ছি, আসলে আমরা এরকমই হয়ে গেছি, একমুখী ভাবি ভাবি সবাই ঠকিয়ে নেবার তাল করে আছে। ঘুমন্ত বালকটার দিকে তাকিয়ে একটু যেন লজ্জাই লাগছে। লোকটা এবার বেঞ্চ থেকে নেমে পড়ল, আর মোড়া ভেঙে ঝুঁকে তাকালো বাইরের অন্ধকারে।
আহ বৃষ্টিটা এবার ধরবে। আমি অবাক হয়ে বললাম, ধরবে মানে? আবার তো জোরে এসেছে। বুড়োটা তার তোবড়ানো গালে হাত বুলিয়ে বলল, থামবে বলেই তো শেষবারের মতো জোর দিয়েছে। আপনি স্যার পা তুলে আরাম করে বসেন, ইচ্ছে করলে জুতোটাও খুলে নিতে পারেন। আমি বললাম, না থাক, ট্রেনের সময়ও হয়ে এলো। তা হলো। তারপর খানিকটা অন্যমনস্ক ভাবে ঘুমন্ত শিলুর দিকে তাকিয়ে বলল, আরে বেচারির পেটে কতক্ষণ যে কিছু পড়েনি, এত রাতে ট্রেনেও তো কিছু পাবো না। নিচু হয়ে ছেলের মাথার চুলে হাত বোলালো লোকটা। তারপর আমার দিকে ফিরে বলল, একটা কাজ করলে কেমন হয় স্যার? কি কাজ? চট করে গিয়ে ছেলেটার জন্য কিছু খাবার যদি কিনে আনতে পারি। আমি খুশি হলাম, বললাম, খাবার? কিন্তু এই ঝড়ঝলে খাবার পাবে কোথায়? এই তো বাইরে ঝুপড়ি আছে, রুটি কলা যা পাই। ভিজে যাবে কিন্তু। লোকটা হেসে বলল, না না, ভিজবো না, বৃষ্টি ধরে এসেছে। সত্যি বৃষ্টি ধরে এসেছে, হাওয়াও কম। আমার খুব ভালো লাগলো। ঝড় কমা মানে ট্রেন আসবে, রাতেই নির্জন স্টেশনে আর পড়ে থাকতে হবে না। আমি পকেট হাতড়ে মানিব্যাগটা বের করলাম, 10 টাকার একটা নোট বের করে বললাম, নাও এইটা ধরো। লোকটা টাকার দিকে তাকিয়ে যেন সিটিয়ে গেল, হাত জোর করে কাঁচুমাচু গলায় বলল, এইটা মাফ করবেন স্যার। কেন? আমি হাসলাম, বললাম, তোমার ভাগ্নের খাবার জন্য আমি পয়সা দিতে পারি না। নাও নাও ধরো। অবশ্যই পারেন, কিন্তু এইটা স্যার আমি নিতে পারবো না। বোনকে কথা দিয়েছি, তোর ছেলে মেয়েগুলো আমার কাছে যখন থাকবে আমি তাদের খাওয়াবো, চিন্তা করিস না। এদের জন্য কখনো কারোর কাছে হাত পাতবো না। আমি অবাক হয়ে বললাম, দূর, এ তো মোটে 10 টাকা। 10 না 100 বড় কথা নয় স্যার, এতে কথার খেলাপ করা হবে। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনি বরং ছেলেটাকে একটু দেখেন, আমি এক ছুটে আসছি। মনটা ভরে গেল, এখনো এরকম মানুষ আছে। এরপর আর টাকার জন্য জোর করা চলে না। টাকাটা মানিব্যাগে ঢোকাতে ঢোকাতে আমি মুচকি আসলাম, বললাম, আচ্ছা বেশ, যাও, আমি আছি, চট করে চলে এসো কিন্তু। যাবো আর আসবো স্যার, 5 মিনিটও লাগবে না। লোকটা টিপটিপে বৃষ্টির মধ্যে লম্বা লম্বা পা ফেলে প্ল্যাটফর্ম পেরোতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম, এবার যদি দেখি ছেলেটা ঠান্ডায় কাঁপছে, তাহলে ব্রিফকেস থেকে চাদরটা বের করেই দেব। 5 কোথায়, 10, 15, 20 মিনিট হয়ে গেছে, লোকটা ফেরেনি। ছেলেটা এতক্ষণ গুড়ি মেরে ঘুমোচ্ছিল, এবার উঠে বসেছে, ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলো চারপাশে, নিশ্চয়ই মামাকে খুঁজছে। তারপর পাংশুটে মুখে সরে এলো আমার দিকে। 7-8 বছরের একটা বাচ্চা ভয় পেয়ে কাছে চলে এলে কি করা উচিত? পাশে রাখা ব্রিফকেসটা তুলে নিলাম কোলে, আর চোখে ছেলেটার দিকে তাকালাম। একেবারে ভিখিরির মতো না হলেও ছেলেটার জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ। বোতামের বদলে জামার বুকে সেফটি পিন লাগানো, বাকিটুকু খোলা। বৃষ্টির শেষে শিরশিরে হাওয়ায় উড়ছে। হাফ প্যান্টের রং চটা, পায়ে চটি জুতো কিছু নেই, ধুলো মাখা, কম আলোতেই দেখতে পাচ্ছি। চোখ দুটো বড় বড়, সুন্দর বড় নয়, ডেলা পাকানো বড়। অপুষ্টিতে এরকম হয়। মাথা ভর্তি জট পাকানো চুল উড়ছে এলোমেলো ভাবে। আমি ঢোক গিলে বললাম, তোমার মামা এখনই আসবে? ছেলেটা কোনো কথা বলল না, একই রকম ভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, এই ছেলে কি কথা বলতে পারে না? তোর নাম শিলু? এবারও কোনো উত্তর নেই।
আমার শরীরে কেমন ঝিম ধরে এলো। এই ছেলে কি কানেও শুনতে পায় না? কোনো গোলমাল হলো? কি গোলমাল হবে? বৃষ্টি তো থেমে গেছে। কোথায় গেল ওর মামা? ভয় পাস না, তোর মামা এখনই এসে পড়বে। ছেলেটার চোখ বিস্ফারিত হলো। ভয় পাস না শুনে আরো ভয় পেয়ে গেল যেন। মনে হচ্ছে মামা শব্দটা এই প্রথম শুনছে। লোকটা কোথায়? খুঁজতে হবে। ট্রেন যদি চলে আসে। আচ্ছা, আমি এত মাথা ঘামাচ্ছি কেন? আমার কি? কিছুই নয়। এই বেঞ্চ থেকে সরে যাই, পালিয়ে যাই, তাহলেই তো। আমি উঠে দাঁড়ালাম। আর তখনই দূরে ট্রেনের আলো ভেসে উঠল অন্ধকারে। বেজে উঠল হুইসেল। জলে ভিজে সেই আওয়াজ ভোঁতা, ঘ্যাস ঘ্যাসে। আমার হাত পা কাঁপছে। কাঁপার কি আছে? নিশ্চয়ই লোকটা এখনই চলে আসবে। আসবেই। আমি স্টেশনের গেটের দিকে তাকালাম। কেউ নেই, কেউ কোথাও নেই, কেউ নেই, কেউ কোথাও নেই। প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা ৩-৪ জন এগিয়ে গেছে। ট্রেন ঢুকছে, ঢুকছে। স্টেশন। আমার বুক কাঁপিয়ে। গাড়ি ১.৫ মিনিটের বেশি এখানে দাঁড়ায় না। তার মধ্যে কি শিলুর মামা ফিরবে না? অবশ্যই ফিরবে। যে মানুষটা ভাগ্নেকে অত ভালোবাসে, তার অবশ্যই দায়িত্বজ্ঞান আছে। আমি ২ পা এগিয়ে গেলাম। ঘাড় ঘুরিয়ে তাকালাম বেঞ্চের দিকে। তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। মাথা ঘুরে গেল। ব্যাগটা? ক্যাম্বিসের ব্যাগটা কোথায়? লোকটা নিয়ে গেছে। আমি বুঝতেও পারিনি। তার মানে? তার মানে লোকটা পালিয়েছে ছেলেটাকে ফেলে? শিলু একইভাবে বসে আছে, তাকিয়ে আছে অবাক চোখে, যেন গভীর বিস্ময়ে তাকিয়ে আছে এই দুনিয়ার দিকে। ট্রেনে এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি কি করব? কি করব আমি? উন্মাদের মতো চারপাশে তাকাচ্ছি। এমন কাউকে যদি পাওয়া যায়, যাকে বলবো, দাদা, ছেলেটাকে একটু দেখুন, আমি এক ছুটে আসছি, যাবো আর আসবো, ৫ মিনিটও লাগবে না। শেষ হলো আজকের গল্প। শ্রী প্রচেত গুপ্তের লেখা গল্প ছেলেটাকে একটু দেখুন। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।